গরিব বা বড়লোক ছেলেমেয়েরা তার বাবা মায়ের কাছে সবসময় রানীর মতো, সবসময় চেষ্টা করে রানীর মতো রাখতে। অনেক ফ্যামিলি আছে যখন গরিব ঘরের মেয়ে বড়লোক বাড়িতে যায় অনেক খোঁচা মেরে কথা বলে, নিছন গরিব, চলে না। কথায় কথায় মনে করিয়ে দেয় তুমি গরিব, গরিব ঘরের মেয়ে, বাবার বাড়িতে কি খাবে, শুধু সবসময় বাবার বাড়ি করো কেন? আমার মনে হয় টাকা থাকতে পারে, মানসিকতা ঠিক না। যার মানসিকতা ঠিক না সে কখনো বাড়ির বউ বা স্বামী তার স্ত্রীকে ভালো রাখতে পারে না। ফ্যামিলির সামনে স্ত্রীকে ছোট করে এরকম পুরুষটাকে আমার পুরুষই বলে মনে হয় না। সবসময় পরিবারের সামনে ছোট করে যে মানুষটা জেনে বুঝে একটা গরিব ঘরের মেয়েকে নিয়ে গিয়ে পরবর্তীতে পরিবারের সব সময় পরিবারের সামনে অপমান করে, সে আর যাই হোক স্বামী হতে পারে না। যে তার স্ত্রীকে সম্মান রক্ষা করতে পারে না, হাসতে খেলতে অপমানজনক কথা বলে পরিবারের সামনে। যদি সেই স্ত্রীকে যদি বলা হয় হাসতে খেলতে অপমান করে, তুমি তার সাথে আছো কেন, বেশিরভাগ উত্তরই পাওয়া যাবে বাড়ির সম্মান, মা বাবার সম্মান, নিজের সম্মান। যে মানুষটা তার সম্মানের চিন্তা করে আরও অনেক কারণে মেনে নিয়ে থাকে। সুন্দর স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন তেমন দেখা যায় না, মনে মনে গুমড়ে গুমড়ে মরে, মুখ ফুটে কিছু বলতেও পারে না। যাই হোক, বাবার বাড়িতে তৃতীয় দিন। আমার মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আমার বাবা আমাকে ভালো রাখার চেষ্টা করে। আমার মায়ের মতো আমার বাবাও আমার ছোট বোনকে বলে আমার মেয়েকে কোনো কাজ করাবা না। বোনকে শাসিয়েছে যে তুমি যেন কোনো কাজ আমার মেয়েকে দিয়ে করাবা না। আম্মু থাকলে তো খুব অসুস্থ থাকলেও আমাকে দিয়ে কোনো কাজ করায় না। একবার যখন আমি বাবার বাড়িতে আসি, আম্মুর খুব ধুম জ্বর, আমি ঘুমিয়ে আছি, তারপরও আম্মু আমাকে ডেকে বলেনি মাছটা কেটে দে। আজও সেই কথা মনে পড়ে, কি কষ্ট করে না মাছটা কেটে রান্না করে তারপরে ঘুম থেকে ডেকে আমাকে খাইয়েছে। কিন্তু আজ এই কথাগুলো মনে পড়লে মনে হয় আমি যদি আগে থেকে বুঝতাম তাহলে সেদিন তোমাকে আর এত কষ্ট করে মাছ কাটতে দিতাম না। তো আচ্ছা, দুদিন আমাকে এত আদর করে কি হবে, সেই তো গাধার খাটুনি খাটতে হবে। তারা কখনো কি বলবে অনেক কাজ করেছো এখন আর করা লাগবে না? এত কাজ করার পরেও মনে হবে কি করেছে সারাদিন। সারাদিন তো আর শুয়ে বসেই থাকলো, কাজটা হয়তো চোখেই পড়ে না। বাবার বাড়িতে কোনো কাজ নেই তো অল্প কাজে তাদের মনে হয় যে অনেক কাজ করে ফেলেছে, আর যাদের এলাকায় প্রচুর কাজ তাদের সারাদিন কাজ করার পরও মনে হয় কি করেছে, কোনো কাজই তো করেনি। এটাই ভাবার তার কারণ। তো বসে থেকে কি হবে, বোন বলেছিল মাছগুলো কেটে আনতে, তো আমি মানা করলাম দরকার নাই, আমি যেহেতু আছি কেটে দিব। যেহেতু ছোট মাছও কিনবে আব্বু বলেছে, বাজারে তো আর ছোট মাছ কেটে দেয় না আমি মনে করি। তো মাছগুলো ছাই ছাড়া খুব কষ্ট করে কেটে নিলাম, কারণ আমি জানতাম না বাড়িতে ছাই আছে। মনে করেছি এরা তো গ্যাসে রান্না করে, ছাই কোথায় পাবে। বোন পরে বললো ছাই তো ঘরে ছিলই। যাই হোক, এটা ভেবে আর তো কোনো লাভ নেই, কাটাকুটি ধোয়া সব শেষ করে এবার রান্না করে নি। বোন মশলা করে দিল, আমি আমার মতো করে আজ আব্বুকে খাওয়াবো, এই জন্য আমি রান্না করতে বসলাম। সবসময় তো আর আব্বুকে রান্না করে খাওয়াতে পারি না, এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে গোসলটা সেরে নেব। এদিকে রান্নার গ্যাস ধরিয়ে দিয়ে মশলাগুলো এপাশ ওপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এজন্য খুঁজে নিলাম। যেহেতু আমার তো আর রান্নাঘর না, বোনের রান্নাঘর, কোথায় কি আছে আর আমি তো জানি না, এজন্য একটু খুঁজে নিতে হলো। এদিকে বোন এসে আমার ক্যামেরার সামনে দুষ্টুমি করছিল। ছোট্ট বোন তো, এখনো হয়তো বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, আমাদের সবার কাছে এখনো ছোট। ও সবসময় আমাদের সবার আদরের। এদিকে আমি মশলাগুলো কষিয়ে মাছগুলো দিয়ে নিয়েছি, ভাজিনি। বোন এসে বললো তো মাছগুলো ভাজলি না। আসলে ছোট মাছগুলো না ভেজে রান্না করলে আমার মনে হয় সব থেকে ভালো হয়, আর খুব টেস্টিও হয়। তো জানি না এই রান্নাটা সবাই করে কিনা না ভেজে রান্না করে, তো আমি তো না ভেজে রান্না কমপ্লিট করে নিলাম। এদিকে রান্না কমপ্লিট করে গোসলটা সেরে চলে আসছি খেতে, আমার প্রচুর ক্ষুধা পেয়েছে। এদিকে আব্বু আসেনি, অনেকক্ষণ ওয়েট করলাম, তারপরও আব্বু আসলো না, দোকানেই আছে। তো ভাবলাম যে আব্বু আস্তে আস্তে আমরা খেয়ে নিই, আসলে আবার খেতে দিয়ে দিব। এদিকে বোনও বলেছে বোন খাবে না, তো যাই হোক ওরা খাবে না আমি একাই খেয়ে নিই। এদিকে গতকালকে নিয়ে আসছিল পটল, সেটা ওখান থেকে অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, ফ্রিজে রাখিনি। তো ভাবলাম কয়েকটা পেলাম, যেহেতু ধুয়ে টুয়ে কিছু পেলাম, তো 3-4টে মতোই পেয়েছি পটল, সেটা আমি গ্যাসের চুলাতে একটু পুড়িয়ে নিয়েছি যে ভর্তা করে খাবো। আর আমার পটল ভর্তা খেতে খুব ভালো লাগে, খুব পছন্দ করি আমি পটল ভর্তা খেতে। তো এদিকে 3-4টে মতোই পেয়েছি। আর শুকনো মরিচ আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, কারণ আমি একটু একটু করে ভর্তা করে খাই, কারণ আমার কচু ভর্তা খুব ভালো লাগে। তো আব্বু কচু এনে রেখেছে, সেই কচু ভর্তাও আমি করে খাই। তো এদিকে যে মরিচ নেই আমি খেয়ালই করিনি, তো 2টো মতো পেলাম। তো ভাবলাম যেহেতু পটল তো অত ঝাল না হলেও খাওয়া যায়। তো এদিকে পটলটা সুন্দরভাবে ভর্তা করে এখন আমি পটল ভর্তা দিয়ে আর ছোটো মাছের তরকারি দিয়ে পেট ভরে খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো এদিকে খেতে বসে পড়েছি। তো ফার্স্টে আমি একটু পটল নিয়ে নিলাম, যেহেতু আমার পটল ভর্তাটা খেতে এত ভালো লাগে, তো আমি বেশি করে নিয়ে নিয়েছি আর একটু রেখে দিয়েছি আব্বুর জন্য আর বোনের জন্য। তো বোনও পটল ভর্তা খেতে খুব পছন্দ করে, আব্বুও পছন্দ করে, তো বেশি পরিমাণ থাকলে আমি বেশি করেই ভর্তা করতাম। তো যেহেতু পেলাম না, আসলে আমার মনে ছিল না ফ্রিজে রাখতে, ওই জন্য নষ্ট হয়ে গিয়েছে।
তো আর বোনও রেখেছিল না ফ্রিজে। এদিকে খাওয়া দাওয়া আমি কমপ্লিট করে নিয়েছি, আর ওদিকে বোন বলছে এখন যে হচ্ছে আমি খাবো, তো একটু খাইয়ে দে। তো আসলে ও চালাকি করেছিল যে যতক্ষণ বোন সমস্ত কাজগুলো সেরে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তখন ওখানে গিয়ে আমি ভাগ বসাবো। তো যাই হোক, ছোটো তো ও আদরের, তারপরও আমরা ছোটোবেলা থেকে আমি আর আমার ছোটো বোন সবসময় আম্মুর হাতে খেয়েই বড় হয়েছি, কখনো হাতে মেখে খেতাম না, আম্মু খাইয়ে দিত। আমার যখন নতুন বিয়ে হয় তখন আমার শাশুড়ি মাকেও বলেছিল যে ওরা হচ্ছে হাতে খায় না, সবসময় মুখে তুলে খাইয়ে দিতে হয়। তো আমার শাশুড়ি মাও অনেকবার খাইয়ে দিয়েছে, প্রায় 2 মাস 3 মাস মতো। পরে আর সেও দেয়নি, আর আমারও সেভাবে খাওয়া হয় না, এখন নিজ হাতেই খেতে পারি। তো বোনকেও খাইয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটার উপর একটা লাইক, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আর একটু বেশি বেশি শেয়ার করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।